আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু দর্শকবৃন্দ, আজকে আমাদের ভয়েসের দ্বিতীয় টিউটোরিয়ালটা সাজিয়েছে মূলত মডাল ভার্ব, ইয়েস নো কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সাথে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই কয়েকটা অংশ নিয়েই আজকে টিউটোরিয়ালটা সাজিয়েছি। আজকে টিউটোরিয়ালটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলে রাখি, ডিয়ার ভিউয়ার্স, তোমরা যদি রিপন্স ইংলিশে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে রিপন্স ইংলিশকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি কমেন্ট দিবে এবং শেয়ার দিয়ে অন্যদেরকে সুযোগ করে দিবে এই চ্যানেলটা দেখার এবং আরও গুরুত্বপূর্ণ লেকচারগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। তাহলে চলো আজকে আলোচনা শুরু করে দিই। আজকে আমাদের আলোচনা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো আমি আগে রুলসগুলো তোমাদের একটু বুঝিয়ে দিব, ফর্মুলা দেখে দেওয়ার পরে এই ফর্মুলাগুলো প্রয়োগ করার জন্য একটা মডেল কোশ্চেন রেখেছি। মডেল টেস্ট দিবা তোমরা 10টা প্রশ্নের মধ্যে কত নাম্বার তোমরা কালেক্ট করতে পারো তোমরা দেখবা। তাহলে চলো আমরা আমাদের আজকের মূল আলোচনা শুরু করে দিই। মডাল ভার্বের যখন প্যাসিভ ভয়েস করব, সেই প্যাসিভ ভয়েসটা কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে জেনে না হোক মডাল ভার্ব কোনগুলো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, be going to অর্থাৎ am going to, is going to, are going to, এরকম বি ভার্বের পরে going to বসবে। used to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to ইত্যাদি মডাল ভার্বগুলো যদি থাকে তাহলে আমাকে কোন ফর্মুলায় প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে সেটা আমরা দেখে নেব। তাহলে সহজ নিয়ম হলো এই ভার্বগুলো তাহলে এই ভার্বের পরে যদি আমরা বি বসাই তাহলেই আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে মডাল ভার্ব যেটা আছে সেটাই বসাবো, তারপরে হলো বি বসাবো, ভার্বে পাস্ট পার্টিসিপল করব এবং সাবজেক্টকে বাই ব্যবহার করে অবজেক্ট লিখবো, তাহলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। যেমন একটা সেন্টেন্স আছে, ইউ মাস্ট শাট দিস ডোরস, তুমি অবশ্যই দরজাগুলো বন্ধ করে দিবে, তাহলে মাস্ট একটা মডাল ভার্ব আর শাট হলো মূল ভার্ব। দিস ডোরস যেহেতু অবজেক্ট, দিস ডোরসকে আমরা সাবজেক্ট করে নিব প্রথমেই, তারপরে মাস্ট আছে, মাস্টে কোনো পরিবর্তন করবো না, মাস্ট মডাল ভার্ব যা আছে তাই থেকেছে। তারপর আমাদেরকে বি বসাতে হবে, তারপরে যে ভার্ব আছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, শাট ভার্বের পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম সব একই। তারপরে ব্যয় বসাতে হয়েছে, তারপরে ইউ এর অবজেক্ট ফর্ম ইউ। সুতরাং আমাদের বাক্যটা তৈরি হয়ে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপান্তর করে ফেললাম। তাহলে মডাল ভার্বের মূল কথা হলো সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এগুলো হবে, কিন্তু মূল যে অংশটা সেটা হলো মডাল ভার্বের পরে মডাল ভার্ব ঠিক রাখতে হবে প্রথমত, তারপর মডাল ভার্বের পরে বি বসাতে হবে এবং ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে। এই হলো আমাদের নিয়মটা। এখন আমরা তো ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মটা কি, তার আগে আমরা এই বাক্যটা একটু পড়ে দেখতে চাই। ডিড হি ইট দ্য ম্যাঙ্গোস, সে কি আমটি খেয়েছিল, ঠিক অর্থটা এমন হচ্ছে। তাহলে এই বাক্যটা শুরুতে সাহায্যকারী ভার্ব থাকার জন্য প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়েছে বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং হ্যাঁ বা না তো জবাব দেওয়া যাচ্ছে। ডিড হি ইট দ্য ম্যাঙ্গো, সে কি আমটি খেয়েছিল, ইয়েস নো যে কোনো একটা উত্তর দিতে পারছে, এই জন্য ইয়েস নো কোশ্চেন। এই ইয়েস নো কোশ্চেন থাকলে বা বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব থাকলে তোমাকে বাক্যটা একটু অ্যানালাইজ করতে হবে, বাক্যের পজিশনে কোন পার্টসকে কোথায় বসে সেটাই দেখতে হবে। ডিড হলো সাহায্যকারী ভার্ব, বাক্যের শুরুতে যেটা থাকে সেটা সাহায্যকারী ভার্ব। 2 নাম্বার হলো সাবজেক্ট থাকবে, 3 নাম্বার পজিশনে যে থাকবে সে হলো মূল ভার্ব, 4 নাম্বার পজিশনে যে থাকবে সে হলো অবজেক্ট, 5 নাম্বার পজিশনে যে কোনো কিছু থাকছে তাহলে সেটা হলো এক্সটেনশন। তাহলে গঠন প্রণালী কি, প্রথমেই হলো সাহায্যকারী ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে 3 নাম্বার অংশে থাকবে মূল ভার্ব, 4 নাম্বার অংশে থাকবে হলো অবজেক্ট এবং 5 নম্বর অংশ থাকে তাহলে এক্সটেনশন থাকতো। আচ্ছা, আমরা এই বাক্যটা প্যাসিভ করতে গেলে আগে আমরা সর্বপ্রথম ভাববো, এখানে যদি ডিড লেখা আছে, ডিড থাকলে আমরা কোন টেন্স ধরে নিব। হ্যাঁ, আমরা জানি যে ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন ওয়াজ ওয়্যার বসাতে হয়। আচ্ছা, ওয়াজ ওয়্যার ব্যাপারটা পরে আসতেছি, আগে আমরা দেখি বাক্যের অবজেক্ট কোনটা। অবজেক্ট হলো দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গোটা আমরা অবজেক্টকে আমরা আগে দ্য ম্যাঙ্গো লিখে ফেলি, যেহেতু অবজেক্ট থার্ড পারসন তাহলে কোনো পরিবর্তন হবে না, যা তাই ব্যবহার করতে হবে। একটা নাউনে কোনো সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয় না, তাই যা তাই লিখেছি দ্য ম্যাঙ্গো।
এখন ডিড পাস্ট ইন্ডিপেন্ডেন্স হওয়ার জন্য আমাকে ওয়াজ ওয়ার নিতে হবে, কিন্তু ওয়াজ ওয়ারটা আমরা পরে নিব না, আগে নিব, কারণ বাক্যের শুরুতে সাহায্যক ভাব ছিল, তাই বাক্যের শুরুতে সাহায্যক ভাবটাই বসাতে হবে, এটা আমাদের নিয়ম। অ্যাক্টিভ ভয়েস যে গঠনের, প্যাসিভ ভয়েস ঠিক সেই গঠনেরই হবে। অ্যাক্টিভ ভয়েস যেহেতু সাহায্যক ভাব দ্বারা বাক্যটা শুরু হয়েছিল, প্যাসিভ ভয়েসটাও নিশ্চয়ই সাহায্যক ভাব দ্বারা বাক্যটা শুরু হবে। তাহলে আগে অবজেক্টটা বসিয়েছি দ্য ম্যাঙ্গো, তারপরে ডিড অনুসারে আমরা ওয়াজ ওয়ার নিয়েছি, ওয়াজ ওয়ারটা অবশ্য পূর্বে বসাতে হবে, ওয়াজ দ্য ম্যাঙ্গো, তারপর ভার্বের পাস্ট পার্সন করতে হবে ইটেন, তারপরে আমরা নিব হলো ব্যয় বসাবো, তারপরে হিকে অবজেক্ট আকারে হিম আকারে বসাবো। এই হলো আমাদের গঠন। তাহলে গঠন কি হলো, প্রথমে সাহায্যক ভাব, তারপর হলো অবজেক্টটা সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্সন, তারপর ব্যয়, তারপরে হলো সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, তারপরে এক্সটেনশনে বসবে। এই কথাগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জটা কিভাবে করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস চেঞ্জ করা যায়, একটা বাক্য আগে পড়ে নিব, তারপরে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো ইম্পারেটিভ সেন্টেন্স কি করে বুঝবো, বাক্যের শুরুতে ভার্ব থাকবে, তাহলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ভার্ব বলতে আরেকটা লেট থাকতে পারে, লেট যদিও একটা ভার্ব, তাহলে বাক্যের শুরুতে লেট বা ভার্ব থাকলে বুঝবো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম আমাদেরকে লেট ব্যবহার করতে হবে, নিঃসন্দেহে লেট ব্যবহার করতে হবে। তারপর দ্বিতীয় যে স্টেপ আছে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, নো অবজেক্টকে অবজেক্টই করতে হলো আমাদের, অর্থাৎ লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ ভার্বের পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টকে লেটের পরে বসাতে হবে, তারপর আমাদেরকে বি বসাতে হবে, তারপর ভার্ব পাস্ট পার্সন করতে হবে। এই নিয়মটা কিন্তু অনেকটাই মডাল ভার্বের নিয়মের মতো। মডাল ভার্বের পরে যেমন বি বসে ভার্ব পাস্ট পার্সন হতো, তেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি বসানোর পরে আবার ভার্বের পাস্ট পার্সন বসাতে হবে, তবে শুরুতে লেট ব্যবহার করতেই হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম এটা। বন্ধুরা, এখন তোমাদের জন্য একটা মডেল টেস্ট আয়োজন করেছি। মডেল টেস্টে যে প্রশ্নগুলো আমি সন্নিবেশন করেছি, সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখনো এড়ানো যাবে না। এই মডেল টেস্টটা তুমি নিজের মেরিটটাকে যাচাই করবা যে 10টা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন তুমি সলভ করতে পারছো, আমার আগে তোমাকে উত্তর করতে হবে। আর পরীক্ষাতে এই 10টা প্রশ্ন কমন হুবহু নাও পাইতে পারো, কিন্তু এই 10টা প্রশ্ন যদি ঠিকঠাক মতো করে বুঝতে পারো, সলিউশন করতে পারো, পরীক্ষাতে এর বাহিরে বা এই নিয়মের বাহিরে কোনো প্রশ্ন আসবে না আশা করা যায় ইনশাল্লাহ। তাহলে এই 10টা প্রশ্ন কতটুকু সময় তুমি করতে পারছো? 10 মিনিট সময়ের মধ্যে 10টা প্রশ্ন সলভ করতে হবে, 10টা নাম্বার। দেখো তো 10 মিনিটের মধ্যে 10টা প্রশ্ন সলভ করতে পারো কি না। যদি সলভ করতে পারো তাহলে বুঝবো যে টিউটোরিয়ালটা ফলপ্রসূ হয়েছে বা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো বা প্রশ্ন যদি 10-এ 10 না পাও, তাহলে তোমাকে আরেকটু সময় নিয়ে এগুলো দেখতে হবে। তাহলে চলো প্রশ্নগুলো আমরা সলভ করা শুরু করে দেই বন্ধুরা। 2013 নম্বর প্রশ্ন হলো, উই মাস্ট লিসন টু হিজ ওয়ার্ডস। যেহেতু মাস্ট মডাল ভার্বের ব্যবহার আছে, তাহলে মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব পরে বি বসাতে হবে, তারপরে ভার্ব 3 করতে হবে। মাস্ট বি ভার্ব 3 করতে হবে, লিসন, মাস্ট বি লিসন কোথায় আছে আগে সেটা দেখো, তাহলে হয়ে যাচ্ছে। আর অবজেক্টে সাবমিট করতে হবে, এটা সবার ক্ষেত্রে করেছে, হিজ ওয়ার্ডস সব জায়গাতেই। মাস্ট বি লিসন কোথায় আছে সেই অনুসারে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের এ নাম্বারটা সঠিক। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, সে একটা দোকান খুলতে যাচ্ছে। এই বাকি কিন্তু ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়ার গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, এগুলি কিন্তু মডাল ভার্বের মধ্যে পড়ে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বি গোয়িং টুর পরে আবার বি নিতে হবে, ভার্ব 3 করতে হবে, অর্থাৎ আমিজ আর গোয়িং টু বি ওপেন যেটা আছে সেটা সঠিক অ্যান্সার হবে। এই শপ তো শুরুতে থাকবেই, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন যেটা হবে সেটা। এক্ষেত্রে একটা ভুল আমাদের এড়িয়ে চলা উচিত। অনেকে মনে করে গোয়িং টু থাকলে বিং দিব, নয়, কখনোই সম্ভব না। গোয়িং টু থাকলে গোয়িং টু বি দিতে হবে। তাহলে সঠিক অ্যান্সারটা কি হচ্ছে? সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। 2015 নম্বর প্রশ্ন সলভ করছি। ইউ আর টু কালার দিস পিকচার। ইউ আর টু কালার, এম টু ইজ টু আর টু মডাল ভার্ব। আমরা জানি এম টু ইজ টু আর টু থাকলে ওই এম টু ইজ টু আর টুর পরে বি বসাতে হবে, ভার্বে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে বি বসে ভার্বে পাস্ট পার্টিসিপল বসাবো, সেটা কোনটাতে আছে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের নিশ্চয়ই সি নাম্বারটা। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করি, তারপরে দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। তারপরে 2016 নম্বর প্রশ্ন সলভ করছি। মেক দ্য সেন্টেন্স প্যাসিভ। কি? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যের শুরুতে যেহেতু স্পিক আছে,
সব সময় সত্য কথা বলবে, ভার্ব দ্বারা শুরু আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পা দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে সলভ করব আমরা আগেই শিখেছি। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতেই আমাদের প্যাসিভের শুরুতেই আমাদেরকে লেট ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্টটা নিতে হবে, তারপর বি, তারপর ভার্ব 3 করতে হবে। তাহলে আমরা দেখি কি করতে হবে। যেহেতু স্পিক দ্য ট্রুথ, তাহলে লেট আগেই ব্যবহার করব আমরা, তারপরে দ্য ট্রুথ বি স্পোকেন, তারপর অলওয়েজ যেহেতু অ্যাডভার্ব ব্যাকের শুরুতে রাখা যাবে না, শেষে লিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে নিয়মটা এমনই। তো তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে বন্ধুরা, সঠিক অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। 2017 নম্বর প্রশ্ন দেখব। ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ব্যাকের শুরুতেই ওপেন লেখা আছে বা ডোন্ট আছে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা বাক্যের শুরুতে লেট দ্বারা শুরু করব, কিন্তু একটা কথা মনে রাখবো, আমরা যদি ডোন্ট থাকে তাহলে লেট নোট হবে, আর বাদ বাকি যা আছে তা ঠিক থাকবে। যে নিয়মটা আমরা শিখেছি অবিকল সেই নিয়ম পালিত হবে, অর্থাৎ লেট নোটের পরে অবজেক্ট আসবে, তার বি ভার্ব 3 আসবে। তাহলে সঠিক অ্যান্সারটা কি হচ্ছে? সঠিক অ্যান্সারটা আমাদের নিতে হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ লেট নট দ্য ডোর বি ওপেন। 2018 নম্বর প্রশ্ন সলভ করছি। লেখা আছে প্লাক মি আ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল এনে দাও, আমাকে একটা ফুল এনে দাও। বন্ধুরা এটাও ইম্পারেটিভ সেন্টেন্স যদিও, কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্স একটু আলাদা। কি আলাদা? ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের উপর দুটো অবজেক্ট আছে। দুটো অবজেক্ট যখন থাকবে তখন মনে রাখতে হবে ব্যক্তিবাচক অবজেক্টকে শেষে টু ব্যবহার করে শেষে লিখতে হবে। যদি বাক্যের শুরুতে ভার্ব থাকে এবং এই পরে দুটো অবজেক্ট থাকে, তখন ব্যক্তিবাচক অবজেক্টটাকে টু ব্যবহার করে, টু বা ফর ব্যবহার করে বাক্যের শেষে লিখতে হবে। এই ক্ষেত্রে কাছে বোঝাতে টু, জন্য বোঝাতে ফর ব্যবহার করতে হবে। এখানে প্লাগ যেহেতু আছে, তাহলে আমরা বাক্যের শুরুতে লেট দ্বারা শুরু করব। লেট এ ফ্লাওয়ার বি প্লাগ টু মি বা ফর মি। এখন টু মি ফর মির মধ্যে কোনটা নিব? আমার কাছে এনে দাও নাকি আমার জন্য এনে দাও? যদি আমার কাছে এনে দেওয়া হয় তাহলে হবে টু, আর যদি আমার জন্য এনে দেওয়া হয়, জন্য অর্থ ধারণ করলে ফর হবে। তাহলে কোনটা আমরা নিব বন্ধুরা? সি আর ডি, সি সরি বি আর সির মধ্যে একটা আমরা নিব, জন্য অর্থ নাকি কাছে অর্থ? সঠিক অ্যান্সারটা হলো সি নাম্বারটা, আমার জন্য একটা ফুল এনে দাও। তাহলে জন্য হওয়ার জন্য আমরা ফর নিয়েছি। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরু করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? এখানে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, সে কি ভালো ইংরেজি বলতে পারে? এই বাক্যতে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে আমরা একটু কথা মনে রাখবো। সেটা হলো, তোমাদের আগেও এই কথাটা বলেছি, কথাটা হলো যে বাক্যের গঠনটা তোমাকে মনে রাখতে হবে। প্রথমে সাহায্যক ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপর মূল ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে, তারপর এক্সটেনশন আছে। তাহলে এই নিয়মটা তোমাকে মাথায় রাখতে হবে, বাক্যের গঠন মেনে রেখেই তোমাকে করতে হবে। তাহলে যেহেতু অবজেক্ট আছে, অবজেক্ট আগে নেই, ইংলিশ আগে নেই, আমরা ইংলিশ নিলাম আমরা। আচ্ছা, ইংলিশ নেওয়ার পরে আমরা কি করব? যেহেতু ডু ডাজ আছে, ডু ডাজের জন্য আমরা টেন্সের কাজ অনুসারে আমরা এম ইজ আর নিব। তাহলে ইংলিশের সাথে আমরা ইজ যাই, তাহলে ইজটা আগে লাগবে, ইজ ইংলিশ। স্পিকার পাস্ট প্রেজেন্ট স্পোকেন, তারপরে এক্সটেনশন নাও, তারপরে বাই হিম নাও। তাহলে সঠিক অ্যান্সারটা কি হচ্ছে বন্ধুরা? সঠিক অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। ইজ হি ইটিং ফ্রুট? 2020 নাম্বার, সে কি ফল খাচ্ছে? এই বাক্যতে আমরা গঠনটা দেখি, ইজ হলো সাহায্যক ভার্ব, হি হলো সাবজেক্ট, ইটিং হলো মূল ভার্ব, এবং এখানে হলো ফ্রুট হলো অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট যেহেতু ফ্রুট, তাহলে ফ্রুটটাকে আমরা আগে ব্যবহার করতে পারছি। ফ্রুট প্রথমে ব্যবহার করার পরে আমরা কি করব? যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে অ্যাম ইজ আর বিং নিতে হবে, তাহলে আমাদের হবে। তাহলে অ্যাম ইজ আর বিং নিতে হবে, কিন্তু অ্যাম ইজ আর বাক্যে শুরুতে লিখতে হবে, ইজ ফ্রুটস, তারপর বিং তো নিতেই হবে, তারপর ভার্ব পাস্ট পার্সন ইটেন, তারপর বাই হিম। এইরকম আনসার হলো আমাদের সঠিক আনসারটা হচ্ছে বি নাম্বারটা, ইজ ফ্রুট বিং ইটেন বাই হিম। পরিশেষে যে দুটো প্রশ্ন রেখেছে বন্ধু, এই দুটো প্রশ্ন হলো খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে খুব মনোযোগ দিতে হয়। বিভিন্ন পরীক্ষাতে এই দুটো প্রশ্ন বেশি পাওয়া যায়। ডাবলএস ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি হু থাকে তখন কি ব্যবহার করতে হবে, আর ডাবলএস ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি হোম থাকে তখন বাক্যের শুরুতে কি ব্যবহার করতে হবে প্যাসিভ করার ক্ষেত্রে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। হু থাকলে বাই হোম ব্যবহার করতে হবে, আর হোম থাকলে হু ব্যবহার করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমাদেরকে সাহায্যকারী ভাব ব্যবহার করতে হবে, সাবজেক্ট ব্যবহার করলে চলবে না। তাহলে হু উইল
ডু দ্য ওয়ার্ক, এখানে হলো দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, ডু হলো মূল ভার্ব, উইল হলো সাহায্যকের ভার্ব। তাহলে হু থাকলে বাই হুম হবে। তাহলে বাই হুম আছে হলো সি, আর লাস্টের অপশনে আছে ডি নাম্বারে আছে। এই দুটোর মধ্যে কোনটা নিব? এই দুটোর মধ্যে আমরা বেছে নিব এদের পরে আবার সাহায্যকের ভার্ব যেখানে ব্যবহার করা হয়েছে সেটা নিব। তাহলে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের লাস্টের সি নাম্বার। এই সি নাম্বারটাই আমরা নিচ্ছি, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। হোম ডিড হি কল, কাকে সে ডেকেছিল? হোম থাকলে আমাদের প্যাসিভ করার সময় হু ব্যবহার করতে হবে। যেহেতু হু আছে বি আর সি তে, এই দুটোর মধ্যে আমাদের একটা বেছে নিতে হবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ডাবল ইজ ওয়ার্ডের পর অবশ্যই সাহায্যকের ভাব ব্যবহার করতে হবে। সাহায্য ভাব কোনটাতে আছে? বিতে নাকি লাস্টের অপশনে? হ্যাঁ, লাস্টের অপশনে আছে। তো লাস্টের অপশনটাই আমাদের মনে সঠিক, ডি অ্যান্সারটা সঠিক হবে। সঠিক অ্যান্সার আমাদের হলো ডি। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা আমাদের এটুকুই ছিল। মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মডাল ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে সাজানো ছিল আমাদের আজকে টিউটোরিয়ালটি। তো তোমরা দেখো 10-এর মধ্যে কত নাম্বার কালেক্ট করতে পেরেছো। 10-এর মধ্যে 10 যদি পেয়ে থাকো তাহলে ঠিক আছে, ওয়েল বেটার তোমার জন্য। কিন্তু যদি 10-এর মধ্যে তুমি কম মার্ক পেয়ে থাকো তাহলে অবশ্যই টিউটোরিয়ালটা আরেকবার করে দেখতে হবে, আর অবশ্যই রিপন্স ইংলিশের সাথে লেগে থাকতে হবে। সে পর্যন্ত ভালো থেকো। নতুন টিউটোরিয়াল তোমাদের জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।